আমাদের চালু হতে যাচ্ছে, আমরা IFRS 9 চালু করতে যাচ্ছি। এগুলো যদি আমরা পুরোপুরি ভাবে করতে পারি, বাংলাদেশের ব্যাংকিং খাতের গুণগত মান আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারব। সময় লাগবে, কিন্তু যাত্রা শুরু হয়েছে এবং যারা এখানে উল্টো পাল্টা করবে আমরা কঠোরভাবে সেই সব বোর্ডকে ভেঙে দেব। আমরা সুশাসন প্রতিষ্ঠা করে ছাড়বো। ব্যাংককে ঘুরে দাঁড়াতেই হবে, ইফ অ্যান্ড বাট করে কিছু নাই। দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্যাংক রেজলিউশন আইনটা তো করেছি, আপনারা দেখেছেন, আপনারা এটা নিয়ে দেখুন তারা কি করেছেন। যে আইনে প্রচুর ক্ষমতা বাংলাদেশে ব্যক্তি দেওয়া হয়েছে, আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করব। যদি কোনো ব্যাংকের শর্টফল থাকে, তাদের থাকবে, আমরা তাদেরকে মার্জার করবো, অ্যাকুইজিশন করব, নিয়ে নেব, আমরা তাদের লিকুইডেট করবো, যাই যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো, বাস্তবসম্মত হবে। কিন্তু ডিপোজিটারের স্বার্থ আমরা অক্ষুণ্ণ রাখবো। ডিপোজিটারের কোনো ভয়ের কোনো কারণ নাই, বাংলাদেশ ব্যাংক তাদের সাথে আছে। আমরা মনে করি যে আমরা দুর্বল ব্যাংকগুলোকে সবল করব, সেখানে ডিপোজিটারের ভয় পাওয়ার কিছু নেই। যে ক্ষমতায়ন করা হয়েছে সেটা রাষ্ট্র ওই ব্যাংকগুলোকে সাময়িকভাবে নিয়ে নেবে, তাহলে কোনো ভয়ের কিছু নাই। কোনো ডিপোজিটর টাকা হারাবেন, ভয় পাওয়ার কিছু নেই। ব্যাংকগুলো আরো ভালো হবে। আপনারা যেখানে আছেন সেখানেই থাকুন, দুর্বল ব্যাংক হলেও সেখানেই থাকুন। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে আছি। ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। ব্যাংক আমাদের রক্ষা করার জন্য আমরা আসিনি, আমরা ডিপোজিটরের স্বার্থ রক্ষার জন্য এসেছি, এটা আপনারা মনে রাখবেন। সেইভাবেই আমরা কার্যপ্রণালী করবো এবং সেই কারণেই আমরা আত্মবিশ্বাসী যে আমাদের ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াতে বাধ্য। আপনি বললেন যে আগামী মাসের মধ্যে $3.5 বিলিয়ন পাওয়া যাবে, সেটা কোন সংস্থা থেকে কতটুকু পাওয়া যাবে যদি একটু ক্লিয়ার করতেন স্যার। এটা 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 আমি তো বললাম, আমাদের IMF এর থেকে 1.3 আসবে এবং বাকিগুলো আসবে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে, জাইকা থেকে, আর কিছু থাকতে পারে। মেবি আমাদের ডেপুটি গভর্নর সাহেব পুরো লিস্টটা বলতে পারেন আপনাদেরকে, আমি জানি না, বাট মোট আমাদের হিসাবে এটা $3.5 বিলিয়ন মতো হয় এবং এটা জুনের মধ্যেই চলে আসার কথা। এখানে আমি কোনো দেখছি না, মানে আমাদের দিক থেকে কোনো ধরনের গাফিলতি হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। স্যার আরেকটা স্যার, চালের বাজার আর ডলারের বাজার কি একরকম হয় স্যার? একটা প্রশ্ন জানতে চাইছিলাম। এভাবে বলা যায়? অবশ্যই হতে পারে। চাল আরো ইম্পর্টেন্ট। ডলার, আমি একটা কথা বলি, চালের বাজার আমাদের দেশের অর্থসামাজিক প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা যদি ফ্রিলি চলতে পারে তাহলে চলবে না কেন? স্যার আমি তাকিব মোহাম্মদ জুবায়ের, বিজনেস এডিটর, ডেইলি ফোরকাস্ট। আচ্ছা স্যার, মার্কেট ইন্টারভেনশনের কথা বলেছিলেন, এজন্য কি কোনো ফান্ড তৈরি করা হবে? আমার একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আপনাকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইকোনমির একটা কাণ্ডারী ভূমিকা অবতীর্ণ হয়েছেন, দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। আপনি বললেন দুবাইতে এখন আছেন বাংলাদেশের মার্কেট নিয়ে কাজ করার জন্য। এই সময় আমরা যেটা দেখেছি, আপনি যখন ইউএসএ তে ছিলেন, 18টা ব্যাংকের আর্থিক প্রতিবেদন আটকে গেল, তখন কি এরপরে আপনি আবার ব্যস্ততার কারণে এটা এখনো অনুমোদন হয়নি? তাহলে কি আপনার রানিং মেট্রিক কি আপনাকে পর্যাপ্ত সাপোর্ট দিতে পারছে না? আপনার কাছে এটা কি মনে হয়? দেখুন, প্রশ্নটা হলো একটু বলবেন, প্রশ্নটা শেষ পর্যায়ে আমি শুনতে পাই। স্যার সেটা হলো যে 18টা ব্যাংকের যে আর্থিক প্রতিবেদন আটকে গেল, শেয়ার মার্কেটের তালিকাভুক্ত যে 18টা ব্যাংক, এই ব্যাংকের আর্থিক প্রতিবেদন আটকে যাওয়ার কারণে কিন্তু শেয়ার মার্কেটটা কিন্তু এখনো অনেক চাপের মধ্যে আছে। বিনিয়োগকারীরা এখনো জানে না তাদের এই ব্যাংকগুলোর অবস্থা কি। এক্ষেত্রে আপনি ইউএসএ তে থাকার কারণে IMF এর মিটিং এ তখন এই বিষয়টা সুরা হয়নি। আপনি এর মধ্যে আবার দুবাই গেছেন, আপনার খুব পোটেনশিয়াল কাজের জন্যই গেছেন। তাহলে এই সময় যে আমরা একটা সময়ক্ষেপণ হচ্ছে, বিনিয়োগকারীরা একটা আস্থাহীনতার মধ্যে পড়ে আছে, এখানে কি তাহলে আপনার অবর্তমানে কি আপনার যারা রানিং মেট যারা আছেন, যারা অন্যান্য দায়িত্বপ্রাপ্ত যে ডিপার্টমেন্ট গুলো আছে, তারা কি এক্ষেত্রে ভূমিকা নিতে পারতো, বা তারা কি আপনাকে পর্যাপ্ত সাপোর্ট দিতে পারছে কিনা? না, এটা সাপোর্টের ইস্যু না, এখানে কিছু ইস্যু আছে। ফার্স্ট অফ অল আমাদের